এটি নিউজ দেখছেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। দর্শক, আমরা আজ এমন একজনের সঙ্গে কথা বলবো ভ্রমণই যার নেশা। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছেন তিনি এবং বিভিন্ন দেশের মানুষের জীবন, সংস্কৃতি, ইতিহাস, বৈচিত্র্য জানতেই মূলত ভ্রমণ করেন তিনি। এ পর্যন্ত ৮৭টি দেশের ৯০৫টি শহর ঘুরেছেন। আমরা আজ তার ভ্রমণ অভিজ্ঞতা এবং বাংলাদেশের বিভিন্ন পর্যটন খাতের বিভিন্ন সমস্যা এবং দিক নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টে। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই ভালো আছেন? আমি খুব ভালো আছি। জি, একেবারে শুরুর গল্পটা আসলে শুরুতেই জানতে চাই যে শুরুটা কোথায় ছিল ভ্রমণ? একদম প্রথম দেশটা আসলে কি ছিল, শহরটা কি ছিল? আমি আসলে প্রথম ভ্রমণ শুরু করি 2004 থেকে। সেটা ছিল ইন্ডিয়া দিয়ে, একদম বাড়ির পাশের দেশ। এটার কারণ হচ্ছে আমি যখন ফিনল্যান্ডে যাওয়ার প্ল্যান করলাম তখন আমাদের অ্যাম্বাসি নাই বাংলাদেশে। তো প্রথম আমি ইন্ডিয়া দিয়েই মেনলি ভ্রমণটা শুরু করি এবং ভ্রমণ যে শহরটি ছিল সেটা হলো দিল্লি। তো দিল্লি আমাদের একটি ঐতিহাসিক শহর এবং আমাদের একটা সময় রাজধানী ছিল। চমৎকার লেগেছিল সেই প্রথম ভ্রমণের অভিজ্ঞতাটি। এরপরে আমি ফিনল্যান্ডে চলে গেলাম 2005-এ স্টাডি পারপাসে। ওইখানে যাওয়ার পরে মেনলি আমার ভ্রমণের নেশাটা আর বেশি চেপে বসেছিল, কারণ ওই সময় আমি তো স্বাধীন হয়ে গেলাম। সেই সময় তো আমাদের বাবা মা আমাদেরকে, যেটা 2005-এর কথা বলছি, যে কখনো 1000 টাকা দিয়ে বলেনি যে তুমি সমুদ্র দেখে আসো, কি একটা সুন্দরবন দেখে আসো। কারণ আমাদের কালচারটা সেই সময় মানে এতটা এখন যেরকম মানুষ ট্রাভেল করছে ওই সময় ছিল না। তো অনেক ইচ্ছা থাকলেও প্রতিবন্ধকতার কারণে আমরা ভ্রমণ করতে পারিনি। তো ফিনল্যান্ডে যাওয়ার পরে মিলিয়ে আমার ভ্রমণটা শুরু হয় এবং সেটা শুরু হয়েছিল এস্তোনিয়া দিয়ে, একদম ফিনল্যান্ডের পাশের দেশ। স্কুল থেকে একেবারে শুরুর ভ্রমণ একেবারে শুরুর দিকে যে ভ্রমণের অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে? ভ্রমণ অভিজ্ঞতা সবসময় ভালো ছিল, কারণ আপনি যখন একটা নতুন দেশে যাবেন, প্রথমেই যেটা জানবেন সেটা হচ্ছে কি ওই দেশের ঐতিহ্যের ভিতরে কি পড়ে, ইতিহাস পড়ে, ওদের কালচার পড়ে, মানুষগুলো কেমন দেখতে পড়ে, ওদের ব্যবহার পড়ে, খাবার পড়ে, মানে সবকিছু মিলে, হ্যাঁ, জীবনধারা। যত আপনি দেখবেন ততই মুগ্ধ হবেন যে মানুষ এত ভালো হয় কি করে, কিংবা এত চমৎকার নিয়ম হয় কি করে, কিংবা এদের ইতিহাসটা এত সুন্দর ছিল কি করে। হ্যাঁ, এইভাবেই কিন্তু মেনলি ভ্রমণের নেশাটা একটার পর একটা মানে বের হয়েছে। ঠিক আছে, এবার এস্তোনিয়ায় গেছে, এবার একটু সুইডেনে যাই, তারপরে মনে হয়েছে যে না একটু জার্মানিতে যাই। জার্মানির পর মনে হলো জার্মানিতে যখন গেলাম কেন সুইজারল্যান্ডে নয়, কারণ আমরা সেই সময় তো শাহরুখ খানের সিনেমা সবসময় দেখতামই, সুইজারল্যান্ডে শুটিং হচ্ছে। আমাদের সবারই স্বপ্ন ছিল যে বড় হলে সুইজারল্যান্ডে যাব। সুইজারল্যান্ডে গেলাম। ঠিক এভাবে আর কি ভ্রমণের নেশাটা একটা করে এই পর্যন্ত 87 কান্ট্রি ভ্রমণ করা হয়ে গেছে। এই ভ্রমণ করতে গিয়ে কোনো শ্বাসরুদ্ধকর কোনো অভিজ্ঞতা বা ঘটনার কথা মনে পড়ছে কিনা? হ্যাঁ, অনেক অভিজ্ঞতার কথা মনে পড়ছে সামনে। ইনফ্যাক্ট কারণ 905টা দেশের প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো রোমাঞ্চের ঘটনা ঘটে। তবে একটা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত যেটাকে বলে নর্থ ক্যাপ, এবং তারপরে মানুষ আর পায়ে হেঁটে, গাড়িতে করে কিংবা জাহাজে করে কোথাও আর যেতে পারে না। তখন যেতে হয় একমাত্র তখন নর্থ ক্যাপের পরে নর্থ সি, মানে উত্তর মহাসাগর, তারপরে উত্তর মেরু। তো ওইটা দেখে ফেরার সময় এটা ল্যাপল্যান্ড প্রচণ্ড একটা দুর্গম জায়গা, যেখানে কোনো মানব, কোনো জনবসতি নেই এবং কোনো ফরেস্ট নেই, কিচ্ছু নেই, মানে শুধু পাহাড় আর পাহাড়। হঠাৎ ওই সময় আমাদের গাড়ির তেলটা শেষ হয়ে গেছে। তেলটা শেষ হয়ে গেছে এমন যে এক বর্ডার থেকে আর এক বর্ডারে 1.5 থেকে 200 কিলোমিটার ভিতরে কোনো আপনার তেল পাম্প থাকে না। তো এটা আমাদের মিস্টেক হয়ে গেছে, তেলটা শেষ হয়ে গেছিল। তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডা এরকম ছিল যে একদম মাইনাসে না, কিন্তু প্লাসই ছিল, +2-3 মতো, চতুর্দিকে বরফ ছিল। তো ওই সময়টার কথা মনে হলে আমরা মনে হচ্ছিল যে কি যে হবে লাস্ট পর্যন্ত, আমরা কি এখানে মারাই যাব নাকি, মানে রেস্কিউ করবে হেলিকপ্টারে করে, মানে এটা চিন্তা করছিলাম। নরওয়ে এবং সুইডেনের বর্ডারে ছিল এটা, ল্যাপল্যান্ডের দিকে। তখন আমাদের অনেকক্ষণ, মানে 40 মিনিট ধরে আমরা ওয়েট করছিলাম এবং উইদাউট এনি কাইন্ড অফ হিটিং সিস্টেম, মানে একদম বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি কখন একটা গাড়ি আসবে, গাড়ির কাছে হেল্প যাব। তো যাই হোক, লাস্ট মুহূর্তে আমাদের একটা গাড়ি এসেছিল এবং সেই গাড়ির কাছে তেল ছিল। কতক্ষণ ছিলেন সেখানে? 40 মিনিটসের বেশি। আচ্ছা। এবং এটা আপনারা জানেন আনসার্টেন আর কি, কারণ ওখানে তো জানি না যে কখন কি আসবে, এবং তেল থাকতে হবে। এক গাড়ি থেকে আরেক গাড়িতে তেল নিতে হবে, তারপর আমাদের স্টার্ট দিতে হবে, তারপর গাড়ি গন্তব্যে যাওয়ার পর আমরা তেল নিতে পারবো। সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। এবং তারপরে আমরা এনিওয়ে ওখান থেকে আমরা চলে আসি। এবং সবচেয়ে মজার বিষয় হলো যখন ওই ভদ্রলোকটা তেল দেয়, আমরা তাদেরকে বলছি যে কত ডলার কিংবা ইউরো আপনার দিতে হবে। তো বলছি যে না, তোমাকে কোনো টাকা দিতে হবে না, কারণ এটা আমার দায়িত্ব।
তুমি যখন সামনে যাবা, কেউ যদি বিপদগ্রস্ত হয় তখন তুমি হেল্প করবা। তো এই যে একটা লার্নিং একটা আমাদের, যে একটা বিপদে পড়ার পরে সে আমাদেরকে সাহায্য করলো এবং কোনো পয়সা নিল না, তো এই লোকটির কথা আমার মানে সবসময় মনে থাকবে। এমন হতে পারতো সেদিন আমরা হয়তো বা নাও ফিরতে পারতাম ওখান থেকে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, বাইরের দেশের ভ্রমণ, মানে যারা বাইরের পর্যটক রয়েছেন তাদের সাথে আমাদের বাংলাদেশে ভ্রমণে আসলে আমরা কোন দিক থেকে পিছিয়ে আছি কি মনে হয়? আসলে বাংলাদেশের যে বাইরের মানুষকে আমি খুব কম এখানে ইনভাইট করি বাংলাদেশে আসতে। কারণ প্রথম যে সমস্যাটা হচ্ছে যে আমাদের সেফটির বড় একটা সমস্যা রয়েছে। তারপর রোডের বিষয়গুলো আমাদের সামনে আনতে হবে, কারণ আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। যে একটা মানুষ, আমরা যখন একটা অন্য দেশে যাই, এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা গন্তব্যে যাওয়ার চেষ্টা করি। এখন মনে করেন কেউ যাবে সুন্দরবনে, বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক সম্পদের ভিতরে সুন্দরবন হলো সবচেয়ে বেস্ট। সারা পৃথিবীতে এটা কোনো বিকল্প নাই, কিংবা এটা দ্বিতীয়টি আর নেই, বিগেস্ট ম্যানগ্রোভ। তো এখন ঢাকা থেকে সুন্দরবন যদি একটা পর্যটক যায়, কিভাবে যাবে? এটা একটা বড় আমাদের হ্যাসেল, যে এয়ারপোর্ট থেকে আমাদের ট্যাক্সির কোনো সিস্টেম নাই। আপনি যদি কলকাতাতেও যান, সঙ্গে সঙ্গে ট্যাক্সির বিশাল লাইন। তাহলে একটা পর্যটক যখন আসবে ইউরোপ থেকে সুন্দরবন যদি যেতে চায় ঢাকা থেকে, তাহলে কিভাবে যাবে? এই জায়গাটা কিন্তু আমাদের এখনো যোগাযোগ ব্যবস্থাটা আমাদের এখনো অনেক নাজুক রয়েছে। সরকারি ব্যবস্থাপনা কিংবা আমরা অ্যামাজনে কি করে, যে ব্রাজিল এক জায়গা থেকে তারা নিয়ে, অ্যামাজন তো অনেক বড়, অনেক দূরে, তারা জাস্ট চার্টার্ড প্লেনটা নামিয়ে দিচ্ছে, যেখানে কোনো আমাদের কোনো প্রকার কোনো ট্রাফিক জ্যাম কিংবা কোনো সমস্যার ভিতরে পড়তে হচ্ছে না, যেটা আমরা বাংলাদেশেও করতে পারতাম, কিন্তু আমরা করতে পারিনি। তো এরকম যে কোনো জায়গায় আপনি যান, এটা একটা বিষয় রয়েছে। আরেকটি বিষয় রয়েছে যে নিরাপত্তাটা। ইউরোপিয়ান মেয়েরা সাধারণত একাই চলাফেরা করে, পৃথিবীতে যেখানে যায় তারা একটা ব্যাকপ্যাক নিয়ে তাদের মতো চলাফেরা করছে। এখন আপনি যদি এখানে একটা অন্য দেশের একটা মেয়ে যখন আসলো আমাদের দেশে, আমাদের দৃষ্টিভঙ্গিটা তো আর তাদের মতো না। তাদের যে ড্রেস আপ, তাদের যে গঠন, এখন আমরা তাদেরকে কতক্ষণ নিরাপত্তা দিতে পারবো, এটা নিয়ে বাংলাদেশে আমার ভেরি ডাউট আছে। তো এই জায়গাগুলোতে আমরা অনেক পিছিয়ে রয়েছি, এবং সেই সাথে আরও কিছু রয়েছে। তার মধ্যে যেমন খাবারের যে বিষয়টা, যে আমরা কিন্তু প্রচুর স্পাইসি খাই। এখন একটা মানুষ যখন আসবে, আমরা যে দেশে যাই সে দেশে আমরা খাওয়া খাই, কিন্তু আমাদের স্পাইসির মতো এত স্পাইসি কিন্তু পৃথিবীতে কোনো দেশে আমি কিন্তু দেখে নিয়েছি এত স্পাইসি খাই। বিশেষ করে আমরা ঝালটা খুব বেশি খাই। তা তাদের মতো করে খাবার তৈরি করে দেওয়া, কিংবা তারা এখানে 5 দিন থাকবে, তাদের যে এন্টারটেইনমেন্ট, এইটা করার মতো অবস্থান কিন্তু আমাদের বাংলাদেশে নাই। তো যার জন্য আমরা এই দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। কিন্তু দেখেন পাশাপাশি আমাদেরই পাশে নেপাল, কি চমৎকার তারা এগিয়ে গেছে। তাদের ইকোনমিটাই কিন্তু রান করছে এই পর্যটন দিয়ে। আবার মালদ্বীপ, তাদের ইকোনমিটা কিন্তু রান করছে এই পর্যটন দিয়ে। ইভেন কি শ্রীলঙ্কা। কিন্তু এই সার্কভুক্ত দেখেন 7টা দেশের মধ্যে আমরা কিন্তু সবচেয়ে পিছিয়ে আছি। শুধু একটাই কারণ, যে আমাদের যে সরকারি যে নিয়ম কানুনগুলো রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, যেগুলোতে আমরা অনেক পিছিয়ে। আর আমরা পৃথিবীকে আমরা যেমন যে মাউন্ট এভারেস্ট যদি প্রমোট হতে পারে, তাজমহল যদি প্রমোট হতে পারে, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু তাদেরকে চেনে। কিন্তু আমরা পৃথিবীর একমাত্র এই যে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যেটা কিনা 10,000 বর্গ কিলোমিটার, আমাদের ভাগে রয়েছে 6,000 বর্গ কিলোমিটার, এবং পৃথিবীর সবচেয়ে বড় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, ক্যাট ফ্যামিলির সবচেয়ে বড় ক্যাট যেটা আমাদের বাস করে, আমরা এটাকে প্রমোট করতে পারিনি পৃথিবীর কাছে। জি, বাংলাদেশ অনেক ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ, তবে আরো সরকারি ব্যবস্থাপনার যত্নশীলতার আসলে দরকার রয়েছে। আমরা আপনার কাছ থেকে আরো ভ্রমণের অনেক গল্প শুনবো, তার আগে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট দেখছেন। দর্শক, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তানভীর অপু, বিশ্ব পর্যটক। তার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে এবং বাংলাদেশের পর্যটন খাত নিয়ে আমরা কথা বলছি। বিরতিতে যাবার আগে কথা বলছিলাম বাংলাদেশের পর্যটন খাতে আসলে আমরা কোন কোন দিকে পিছিয়ে রয়েছি। জি হ্যাঁ, আমরা যেটা বললাম আপনাকে, এছাড়াও আরও কিছু রয়েছে। আমরা ম্যানারিজমের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। যেমন আমরা এখনও সরি বলা শিখিনি, আমরা এখন আপনার থ্যাংক ইউ বলা শিখিনি, স্কুইজ মি বলা শিখিনি। এখন একটা বিদেশি যখন আসবে এখানে, এত হট্টগোল, হ্যাঁ, এত কথাবার্তা, এত চিল্লাচিল্লি, এটা তো একটা আমাদের জন্য অনেক
অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি থাইল্যান্ডও যদি যান, আপনি পুরো ব্যাংকক ঘুরবেন, দেখবেন না যে কারোর সাথে কারো গন্ডগোল হচ্ছে। ইভেন কি আপনি যদি ইয়েতেও যান, আপনার কাঠমান্ডুতেও যদি যান, আপনি কিন্তু এই জিনিসটা দেখবেন না। ইউরোপের কথা তো আর বাদই দিলাম। তো এই ম্যানেজমেন্টের দিক দিয়ে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। আরেকটি যেটা খুবই বড় প্রবলেম, সেটা হচ্ছে হর্ন। আচ্ছা আচ্ছা। বিদেশে হর্ন দেওয়া মানে, যেমন আমি ফিনল্যান্ডে থাকি 19 বছর, ইউরোপে হর্ন দেওয়া মানেই কিন্তু আপনি কোনো একটা অন্যায় করেছেন, মানে একটা প্রেস্টিজিয়াস বিষয়, আমাকে হর্ন দিল কেন। কিন্তু আমাদের দেশে হর্ন দেওয়া একটা শখ, ইচ্ছা করে আমি হর্ন দিচ্ছি। তো অনেকে আমার বিদেশ থেকে যখন আমার কিছু বন্ধু বান্ধব এসেছিল, তারা আমাদেরকে বলে যে এটা তো তোমাদের মনে হচ্ছে একটা হর্নের নগরী। আর আরেকটা বলে যে বাসগুলো এত ভাঙা চূড়ো, হ্যাঁ, এত কালার নাই, মনে হচ্ছে যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। মানে সব কিছু মিলেই মানে এটা একটা, আমি যে কাউকে ইনভাইট করার পরপরই কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু নেগেটিভ এই কথাগুলো আসে। তো যেটার জন্য আমি মনে করি যে আমাদের আরও সচেতন হতে হবে যদি আমরা বাইরের পর্যটককে এদেশে আমন্ত্রণ করি। যে আপনি বিশ্বের বিভিন্ন দেশ এবং শহর ঘুরেছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আসলে কি কি করা হয়েছে এবং আর কি কি ইচ্ছা আছে এখনো? আমি দুটো জিনিসকে খুব বেশি আমি সারা পৃথিবীতে বলি এবং গর্ব করে বলি। সেটা হচ্ছে পাহাড়পুর। যে আজ থেকে 1400-1500 বছর আগে আমাদের বিশ্ববিদ্যালয় ছিল। আমাদের এই বিশ্ববিদ্যালয়টা যখন ছিল তখন কিন্তু আমেরিকার জন্ম হয়নি। আমাদের এই বিশ্ববিদ্যালয়টা যখন ছিল তখন কিন্তু নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার জন্ম হয়নি, কিংবা কানাডার জন্ম হয়নি। তখন কিন্তু আমরা অলরেডি শিক্ষিত একটা জাতির ভিতরে ছিলাম, যেহেতু আমাদের এখানে বাহির থেকে মানুষ পড়তে আসতো। কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে গেছি। এবং এই যে 1200 বছরের পুরনো একটা বিশ্ববিদ্যালয়কে আমরা কিন্তু পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে পারিনি। যেমন আমরা ইজিপ্টে যাচ্ছি, আমরা মায়া সভ্যতা দেখতে সেই ল্যাটিন আমেরিকা যাচ্ছি, মেক্সিকো যাচ্ছি, কিন্তু আমরা পাহাড়পুরটাকে কিন্তু সেভাবে রিপ্রেজেন্ট করতে পারিনি বলে আমি এই জিনিসটাকে খুব বেশি ফোকাসিং করি। আরেকটি হচ্ছে সুন্দরবন। আচ্ছা। কারণ এই সুন্দরবনের বিকল্প কিন্তু পৃথিবীতে আর একটি বন নেই, মানে এই যে ম্যানগ্রোভ যে সুন্দরবন। এবং আপনারা টেলিভিশনের মাধ্যমে আপনাদের একটা জিনিস দর্শকদের বলতে চাই, এই সুন্দরবনে কিন্তু একটা সময়, এখন যেমন বাঘ আছে, একটা সময় গন্ডারও ছিল। সেই গন্ডারগুলো মানুষ মারতে মারতে এখন কিন্তু গন্ডার সব ইন্ডিয়াতে চলে গেছে। তো এই সুন্দরবনটাকে এবং এই পাহাড়পুরটাকে আমি খুব বেশি রিপ্রেজেন্ট করি, যে এত চমৎকার একটা জায়গা, মানুষের একবার হলেও এখানে এসে যদি ঘুরে যেত তাহলে ইতিহাসটা এবং প্রকৃতিটা জানতে পারতো বাংলাদেশের। সবশেষ কোন দেশ ঘোরা হয়েছে? সৌদি আরব। আচ্ছা, সেখানকার একটু অভিজ্ঞতা জানতে চাই। খুবই চমৎকার অভিজ্ঞতা, বিশেষ করে আমার সেখানকার মানুষের ব্যবহার খুব ভালো লেগেছে। বাংলাদেশের পরে একমাত্র এই খাদ্য রসিক যদি কোনো দেশ থেকে থাকে তার দেখলাম হচ্ছে সৌদি আরব। আমরা যেমন প্রচুর আন্তরিক খাওয়ার বিষয়, যে একদিনের পরিচয় আপনাকে বাসায় ডেকে নিয়ে যে খাওয়াবে, হোটেলে যে বিল দিবে, এরকম জাতি কিন্তু পৃথিবীতে কোথাও নাই বাঙালিদের মতো। তো সেটা দেখেছি সৌদি আরবে, যে আমি একটা জায়গায় গিয়েছি, তারা 1-5 জনা মিলে খাচ্ছে, আমাকে জোর করে খাওয়াবে। আমি তো না, আমি খাবো না। বলছে না, তোমাকে খেতে হবে। কেন, আমাদের খাওয়া কি খারাপ? এই যে একটা আন্তরিকতা আর কি, হ্যাঁ, এটা ভালো লেগেছে। আর ভালো লেগেছে তাদের ইতিহাসটাকে তারা ধরে রাখার জন্যে। রিয়াদে আমি ছিলাম, মেনলি বেশি রিয়াদে। তো রিয়াদে একটি জায়গায় করেছে, দারাইয়া নামে একটি জায়গা, যেটা আজ থেকে 200 বছর, 400 বছর কিংবা 2000 বছর আগে সৌদি আরব কেমন ছিল, তাদের যে মাটির ঘর বাড়ি কিংবা মাটির মসজিদ যেসব ছিল, সেগুলো নিয়ে তারা একটি জায়গা তৈরি করেছে। এটি মক্কার পরে এটি দ্বিতীয় তাদের এখন টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস করছে। ইটস অ্যামেজিং। এবং এই সাথে যেটা সবচেয়ে ভালো লেগেছে, 3 থেকে 4 কোটি বছর আগে সেখানে একটি মহাসমুদ্র ছিল, যেহেতু তাদের পাশে তো আরব সাগর। এই সমুদ্রটা একদম মানে শেষ হয়ে যাওয়ার পরে তাদের যে জিনিসগুলো, এই পাহাড় কিংবা সেই জায়গাটি কেমন আছে, এটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সো আমার খুবই মানে চমৎকার অভিজ্ঞতা। এবং আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে লোহিত সাগরের মাছ। পৃথিবীর এত চমৎকার কালারফুল মাছ আমি কোথাও দেখিনি। খুবই সুস্বাদু, খেতে অবশ্য পারিনি, খুব দূরের উপরে ছিলাম, এই জন্য আমি জেদ্দাতে যে জাস্ট আমি দেখলাম, চমৎকার সুস্বাদু। পরবর্তী গন্তব্য কোথায়? পরবর্তী গন্তব্য হচ্ছে আমার পৃথিবীর সর্বশেষ মহাদেশ অ্যান্টার্কটিকা। আমার খুবই স্বপ্ন ছিল বহুদিন ধরে, কারণ এটা অনেক একটা ব্যয়সাধ্য ট্রিপ, যে এটি যাওয়াটা, কারণ এটি তো একটা দুর্গম জায়গা, যেহেতু ওখানে -50 থাকে, কোনো সময় -80 পর্যন্ত থাকে, এবং পেঙ্গুইন দেখা। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের পৃথিবীটা যে আস্তে আস্তে গলে যাচ্ছে, বরফগুলো গলে যাচ্ছে এবং পানি বেড়ে যাচ্ছে, আমাদের অনেক নিম্নাঞ্চল, অনেক দেশ পৃথিবী থেকে বিলীন হয়ে যাচ্ছে, এটাও একটা নিজের চোখে দেখা। এবং সবচেয়ে বড় কথা
যে আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, আমার একটা স্বপ্ন যে আমি পৃথিবীর 7টা মহাদেশ নিজে যে ঘুরে দেখব। তো এটি আমার লাস্ট স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে এই ডিসেম্বরে। আমি যাচ্ছি এবং সেই সাথে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারাও অ্যান্টার্কটিকা। জি অবশ্যই। এবং ছবির কথা যখন বললেন, একটু জানতে চাই, আপনার এই ছবি নিয়ে কিন্তু প্রদর্শনী হয়েছে বাংলাদেশে এবং আপনি বইও লিখেছেন। জি হ্যাঁ, এই সম্পর্কে একটু জানতে চাই। আমি এ পর্যন্ত 5টা এক্সিবিশন করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এটি ছিল অনেক সময় ল্যাপল্যান্ড নিয়ে করেছি, আইসল্যান্ড নিয়ে করেছি, আমেরিকা নিয়ে করেছি। কারণ এই দুর্গম জায়গাগুলোতে মানুষকে পরিচয় করে দিয়েছি। সে 2016 সালে প্রথম এক্সিবিশন করি, 16 না 2014 সালে প্রথম এক্সিবিশন করে ধৃক গ্যালারিতে। আচ্ছা আচ্ছা। আমি তারপর এম.এ. মোহিত, এভারেস্ট বিজয় এবং তারেক অনু। এরপরে ঢাকাতে সর্বশেষ করেছি জয়নুল গ্যালারিতে। আচ্ছা আচ্ছা। এটির সাবজেক্ট ছিল আমেরিকা। আচ্ছা। কারণ আমেরিকা আমি 32টা স্টেট ভ্রমণ করেছি। স্টেটে যাওয়ার পরে প্রাকৃতিক সম্পদশালী দেশের মধ্যে আমার কাছে সর্বপ্রথমই আমেরিকা লাগে। মানে এত চমৎকার প্রাকৃতিক যে জিনিসগুলো রয়েছে, খুবই চমৎকার অভিজ্ঞতা। এবার যদি একটু শব্দ দূষণ এবং পরিবেশ রোধে আসলে কি কি করণীয় আমাদের বাংলাদেশে, তো আমরা আসলে অভিজ্ঞতা আমাদের রয়েছে কিরূপ পরিমাণ আমরা শব্দ দূষণ এবং পরিবেশ দূষণের মধ্যে রয়েছি, অন্য দেশের সাথে আসলে কি তুলনা করতে পারি, আমরা কিভাবে করা যেতে পারে? অন্য দেশ মানে কি, আমরা কাঠমান্ডুর সাথে যদি তুলনা করি অথবা ব্যাংককের সাথে, আমি চাচ্ছি না বাংলাদেশকে তুলনা করতে আমেরিকা, সিঙ্গাপুরের সাথে, কারণ এগুলো অনেক হাই ক্লাস কান্ট্রি। এইগুলো কান্ট্রিতে আপনি কাঠমান্ডুতে গেলেও কিন্তু কোনো প্রকার হর্ন পাবেন না। আমাদের প্রথম কথাটা আমাদের ড্রাইভারদেরকে বোঝাতে হবে যে হর্ন দিলে পরে তার কতখানি ক্ষতি হচ্ছে ব্রেনের, তারপরে অপরজনের কতখানি ক্ষতি হচ্ছে। মানে হর্ন, আপনি সামনে একটা গাড়ি রয়েছে, তারপর আপনি হর্ন দিচ্ছেন, মানে হর্ন তো এটা একটা ফান করে তারা দিচ্ছে। তো হর্ন যে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, এটা আমাদেরকে ড্রাইভিং লাইসেন্সটা যখন দিচ্ছে তখনই কিন্তু এটা শেখানো দরকার। এটা কিন্তু আপনি এখন জোনে জোনে যে শেখাতে পারবেন না। এটার জন্য তো আমাদের ইনস্টিটিউট আছে, ক্লাস আছে, যেখানে ড্রাইভিং লাইসেন্সের দেওয়া হয়, সেখান থেকে শেখাতে হবে। ব্যক্তিগত পর্যায়ে আসলে সচেতনতার বিকল্প নেই এই জায়গায়। আপনার কাছে আমাদের সময় খুবই অল্প, আপনার কাছে আমি একটা সবশেষ যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশি যারা পর্যটক রয়েছেন এবং ইচ্ছা আছে যে বিশ্বের বিভিন্ন দেশ আমি ঘুরবো, তাদের জন্য আসলে কি কি পরামর্শ আপনি দেবেন? প্রথমে যেটা করতে হবে, আপনার বাড়ির পাশের জেলা থেকে শুরু করতে হবে ভ্রমণ। যদি আপনার বাড়ির পাশের জেলাগুলো ভ্রমণ হয়ে যায়, তখন আপনি ইন্ডিয়া থেকে শুরু করতে পারেন। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ম্যাসিভ, ইজ এ বিগ কান্ট্রি, হিস্টোরিক্যাল প্লেস, আপনি ভ্রমণ করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, যখন আপনার খুবই বড় ধরনের আমাদের মতো ভ্রমণ করতে ইচ্ছা যদি হয়, তাহলে আমাদের মতো স্টুডেন্ট বয়সে, মানে 22, 23, 24, 25-এর ভিতরে বাংলাদেশ ছেড়ে ইউরোপের কোনো একটা দেশে পাড়ি দিতে হবে। তখন আপনি স্টুডেন্ট, আপনি পড়ালেখা করলেন, সামার জব করলেন, করে ভ্রমণ করলেন, যেটা আমরা করি, আমরা এখনও করি। যে স্টুডেন্ট ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা এখনও রেস্টুরেন্টে কাজ করি, সেই টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে ভ্রমণ করি। এটা হলো সবচেয়ে সহজভাবে। আর যার টাকা নাই, যার অবস্থান নাই, সে নিজের দেশ ভ্রমণ করবে, কিংবা পাশের দেশ ইন্ডিয়া, নেপালের মধ্যে ভ্রমণ করবে। এভাবে ভ্রমণ তো 100% অনেক এক্সপেন্সিভ মনে করে কিন্তু ভ্রমণ করছে না। ভ্রমণ অতটা এক্সপেন্সিভ না। চেতে আপনি জীবনে প্রত্যেকদিন বহু টাকা খরচ করে দেন। ভ্রমণ যদি আপনি প্রতিদিন 100 টাকা করে জমান, 3000 টাকা হবে আপনার মাস শেষে। আপনি বছর শেষে দেখেন কত টাকা হয়। এই টাকাটা দিয়ে 3 বার 36,000 টাকা আপনি কিন্তু আরামে নেপালে যাওয়া আসা করতে পারবেন। সো বিষয়টা এরকম, আপনি যদি 100 টাকা করে প্রতিদিন জমান, নিজেকে যদি দেন, বছর শেষে আপনি একটা বড় অ্যামাউন্ট পাবেন। এভাবেই করতে হবে আর কি। আর ভ্রমণ যদি আপনি না করেন, আপনার তো একদম মানসিকভাবে আপনি কখনোই সুস্থ হতে পারবেন না। আপনার জীবনটা কিন্তু একদম সংকুচিত হয়ে যাবে এবং আপনি ঠিকমতো মানুষের সাথে কথাও বলতে পারবেন, পৃথিবীটাকে ভোগ করতে পারবেন। এই জন্য ভ্রমণ করাটা প্রত্যেকটা মানুষের জন্য, জানার এবং জ্ঞানের পরিধি বিস্তৃত করতে আসলে ভ্রমণের বিকল্প নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন। ভালো থাকবেন। দর্শক, আজ আমাদের সঙ্গে ছিলেন তানভীর অপু, বিশ্ব পর্যটক। তার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেই সাথে কথা বলার চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন পর্যটন খাতের বিভিন্ন বিষয় নিয়ে। আজ এ পর্যন্তই। কাল অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।